শুধু দর্শক, আমরা যখন 2007 সালে আমাদের দেশ হেলথ সেন্টারে যাত্রা শুরু করি, তখন আমরা মূলত বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে শুরু করিনি। আমাদের মূল লক্ষ্য ছিল মানুষকে প্রাকৃতিক চিকিৎসার আওতায় নিয়ে আসা, প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং সিনথেটিক মেডিসিনের উপরে নির্ভরশীলতা কমানো। আমরা সেটা সক্ষম হয়েছি অনেক ক্ষেত্রে। আমরা অনেক দুরারোগ্য রোগকে আরোগ্য করতে সক্ষম হয়েছি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। এমনকি আমরা ক্যান্সার পেশেন্টকে সুস্থ রেখেছি শুধুমাত্র প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। সার্জিক্যাল কেস যেখানে অবধারিত ছিল, পা কেটে ফেলতে হতো ফুট গ্যাংগ্রেনের ক্ষেত্রে, সেখানে আমরা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের একটা বড় পরিকল্পনা ছিল যে আমরা একটা বড় জনগোষ্ঠীর মধ্যে আমাদের লক্ষ্যটা বাস্তবায়ন করতে চাই। আমরা যেটা করেছি সেটা বিচ্ছিন্নভাবে দু একজন পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের একটা অন্যতম লক্ষ্য ছিল একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এই কাজটা করা যায় কিনা। অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমরা দেখতে চেয়েছিলাম যে একটা গ্রাম বেছে নিয়ে সেই গ্রামে আমরা নিরবিচ্ছিন্নভাবে 1 বছর বা তারও বেশি সময় ধরে কাজ করে দেখতে চাই যে তাদেরকে আমরা সিনথেটিক মেডিসিনের উপরে নির্ভরশীলতাটা জিরো পর্যায়ে নিয়ে আসতে পারি কিনা। অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক চিকিৎসা এবং স্বাস্থ্য জ্ঞান দিয়ে তাদের রোগ প্রতিরোধ করা এবং রোগ চিকিৎসা করা, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে আমরা কতটুকু সুস্থ রাখতে পারি। এবং এর অন্যতম একটা লক্ষ্য হচ্ছে এই দরিদ্র মানুষগুলোর চিকিৎসা ব্যয় কমানো। আমরা সেই কাজটি করতে অনেকটা সময় নিয়েছি, বাট আমরা পারিনি এতদিন। নানা কারণে আমরা সংগঠিত করতে পারিনি। কারণ একটি গ্রামকে এইভাবে বাছাই করা, সেই গ্রামের মানুষজনদেরকে রাজি করানো এবং এর সাথে একটা অর্থনৈতিক ব্যাপার যুক্ত আছে, সবকিছু মিলিয়ে কাজটা বেশ দুরূহ। অবশেষে আমরা সফল হলাম। আমরা একটা গ্রামকে এরকম ভাবে বেছে নিতে সক্ষম হয়েছি, যে গ্রামে আমরা আজকে এই কাজটি উদ্বোধন করতে যাচ্ছি। অর্থাৎ গ্রামবাসীর সাথে আমরা এই বিষয়ে মত বিনিময় করতে যাচ্ছি। আমরা প্রাথমিক কথা বলেছি, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে, তারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, স্বাগত জানিয়েছে। এবং সে কারণে আজকে আমরা গ্রামে যারা ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে তাদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা তাদের সাথে ব্যাখ্যা করব। কারণ তাদের সহযোগিতা ছাড়া এটি সম্পূর্ণ পার্টিসিপেটরি হতে হবে। অর্থাৎ গ্রামবাসী এখানে মূলত তাদের অংশগ্রহণ থাকবে 100%। তারা এখানে ভেষজ বাগান গড়ে তুলবে, তারা স্বাস্থ্য শিক্ষা নিবে, তারা ব্যায়াম করবে, তারা পুরো গ্রামকে সচেতন করবে। কাজটা তারা করবে, আমরা এখানে জাস্ট ফ্যাসিলিটিং রোল প্লে করব। এটি একটি আমাদের অর্জন বলে আমরা মনে করছি। আজকে আমরা সেই গ্রামবাসীর সাথে সেই মত বিনিময় সভায় যাওয়ার আগে আমি এই সুসংবাদটি আমার চ্যানেলের দর্শকদের জন্য শেয়ার করতে চাই। তার কারণ আমাদের যা কিছু অর্জন আমরা সবই আমাদের দর্শক যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সাথে আমরা শেয়ার করি, ভাগাভাগি করে নিই। আমাদের সুখ দুঃখগুলো আমরা ভাগাভাগি করে নিই। আমাদের আরেকটি বড় লক্ষ্য ছিল বা আছে, সেটি হলো সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা ভিত্তিক একটি হসপিটাল গড়ে তোলা, একটা হাসপাতাল গড়ে তোলা। এবং সেই হাসপাতালটি আমার সবসময় স্বপ্ন হচ্ছে যে কোনো একটি গ্রামীণ পরিবেশে গড়ে তোলা, শহরে না। কারণ শহরে আমরা যে ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে সুস্থ করতে চাই মানুষকে, সেটি শহরে সম্ভব না। এবং আমি বিশ্বাস করি যে হাসপাতালগুলো একটি নিরিবিলি পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে, যেখানে বাগান থাকবে, যেখানে পুকুর থাকবে, যেখানে রোগীরা বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে, অর্গানিক সবজি খাবে, এরকম একটা পরিকল্পনা আমাদের ছিল আগে থেকে। এবং সম্ভবত আমি হয়তো আমার কোনো একটি লেখায় আমার সেই স্বপ্নের কথা ব্যাখ্যা করেছিলাম। তো সেটি আমাদের এখনো সফল হয়নি। আশা করছি আমরা, যেহেতু আমাদের একটা ধাপের স্বপ্ন পূরণ হতে চলেছে, সো আরো একটি ধাপ হয়তো আমরা এগিয়ে যাব এবং সম্ভবত এই গ্রামেরই কোনো একটা জায়গায় আমরা আমাদের যে কাঙ্ক্ষিত হসপিটালের কথা বলছি, যে একটি প্রাকৃতিক চিকিৎসা নির্ভর, সম্পূর্ণভাবে প্রাকৃতিক চিকিৎসা নির্ভর একটি হাসপাতাল তৈরির জন্য আমরা সম্ভবত এই গ্রামে একটা জায়গা পেয়ে যাব এবং সফল হব। গ্রামবাসী আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। এবং এখানে আমি আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যে আমাদের এই কাজে আপনারাও কন্ট্রিবিউট করতে পারেন, আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনারা আমাদের এই কাজে ডোনেট করতে পারেন। আপনারা আমাদের এই কাজ, কারণ আমাদের টোটাল কাজটা কিন্তু নন প্রফিটেবল, এখানে প্রফিটের কোনো জায়গা নেই। আমরা এখানে গরিব মানুষকে সেবা দেওয়ার জন্যই, মূলত তাদের চিকিৎসা ব্যয় কমানোর জন্য এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকা। অর্থাৎ সিনথেটিক মেডিসিনের যে ক্ষতিকর দিক, সেগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, সেগুলো আজকে আর বলার দরকার নেই, আমরা সবাই জানি। সেই নির্ভরশীলতাটা কমানো এবং ওষুধ বাণিজ্যের যে একটা ব্যাপার আছে, আপনারা সবাই জানেন যে অপ্রয়োজনীয় আমাদেরকে ওষুধ খাওয়ানো হয়। সুতরাং সেই ওষুধ বাণিজ্যের কারণে দরিদ্র মানুষ আরো বেশি দরিদ্র হয়ে যাচ্ছে। চিকিৎসা বাণিজ্যের কারণে আমরা সেইখান থেকেও এই দরিদ্র মানুষগুলোকে বের করে নিয়ে আসতে চাই। এবং এটি মনে করি আমরা একটি সামাজিক কাজ হিসেবে এটি করছি, কোনো বাণিজ্যিক ভিত্তিতে কাজটি করছি না। সুতরাং যদি আপনাদের মধ্যে এই বিষয়টি আপনাদের ভালো লাগে, আমাদের এই কাজকে আপনারা পছন্দ করেন,
তাহলে আপনারা শুধুমাত্র সমর্থন না, আপনারা আমাদেরকে সরাসরি আমাদের কাজে অংশগ্রহণ করতে পারেন, আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারেন ফাইন্যান্সিয়ালি, আমাদেরকে পরামর্শ দিতে পারেন, আমাদেরকে ফাইন্যান্সিয়ালি ডোনেট করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আপনারা যারা আমাদের হসপিটালে ইনভেস্ট করতে চান তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং সেখানে এই অর্থের সম্পূর্ণভাবে স্বচ্ছ এবং মানুষের কল্যাণে ব্যয় হবে এই নিশ্চয়তাটা আপনাদেরকে আমরা দিচ্ছি। এবং যারা ইনভেস্ট করবেন তারা তো ডেফিনেটলি এক ধরনের পার্টনারশিপ তাদের সাথে হবে। সুতরাং এই হসপিটাল তৈরির জন্য আপনারা যারা ইনভেস্টর আছেন, ইটস এ সোশ্যাল ইনভেস্টমেন্ট। সো এখানেও যারা ইনভেস্ট করতে চান তারা আহামরি প্রফিটের জন্য নিশ্চয়ই এখানে ইনভেস্ট করবেন না। এখানে তার মূল উদ্দেশ্যটি থাকবে যে মানুষের সেবা। অবশ্যই তিনি তার মূল যে ইনভেস্ট সেটি একটা সুরক্ষা পাবেন বা সেটির নিশ্চয়তা থাকছে। এর বাইরেও আপনারা চাইলে ডোনেট করতে পারেন। আর আমরা যে কাজগুলো করব আগামী সময়টাতে আমাদের ইচ্ছা আছে, এখানে আমরা 3 বছর মেয়াদি একটা কাজ শুরু করতে যাচ্ছি। তো এই কাজগুলো আমরা কি কি করছি, কিভাবে করছি এবং এর অগ্রগতি কতটুকু হচ্ছে, মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে, সেইটাও আমরা আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব। আপনারা যারা আগ্রহী আছেন তারাও আপনাদের নিজ নিজ এলাকায়, বিশেষ করে যারা প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস করেন, তারাও আমাদের এই কাজের ধারাবাহিকতা দেখে তারাও আপনারা শুরু করতে পারেন আপনাদের এলাকায় স্ব-উদ্যোগে। এবং সেক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো চলুন আজকে আমরা আমাদের প্রথম মত বিনিময় সভাটি আপনাদের সাথে শেয়ার করি। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. আচ্ছা, আমার পরিচয় খানিকটা দিয়েছি উনি। আমি ডাক্তার সাইফুল ইসলাম, আমি একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান। হোয়াট ইজ ন্যাচারোপ্যাথি, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে। ন্যাচারোপ্যাথি হচ্ছে প্রাকৃতিক উপায়ে যে চিকিৎসাগুলো করা হয় এবং এটা অনেক বিস্তৃত একটা ক্ষেত্র এবং এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ অ্যালোপ্যাথিতে আপনারা যেরকম দেখেন নাকের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, পেটের ডাক্তার আলাদা, ন্যাচারোপ্যাথিতে হচ্ছে হলিস্টিক। আমি বলি কিছুদিন পরে দেখা যাবে যে ডান চোখের এক ডাক্তার, বা চোখের আর এক ডাক্তার। অ্যালোপ্যাথিতে যে অবস্থাটা এখন দাঁড়াইছে, একটা মানুষের আপাদমস্তক রোগ হয়। আগে ছিল জেনারেল প্র্যাকটিশনার, গ্রামে একজন ডাক্তার ছিল, যে কোনো রোগে তাকে আমরা কাছে পেতাম, সব রোগের চিকিৎসা উনি দিত। পৃথিবীর অন্যান্য দেশে আছে এখনো, আমাদের দেশে জিপি উঠে গেছে। উঠে যে কি হয়েছে, এটাকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে ফেলছে। চোখের ডাক্তার, কানের ডাক্তার, মাথার ডাক্তার, এই মাথার আবার 4-5 জন ডাক্তার, হার্টের আবার 3-4 রকম ডাক্তার, যাতে পয়সা মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে দোয়ায় বের করা যায় নানাভাবে। এবং ওষুধ তো এখন, ছোটবেলায় ফার্মেসিতে 4-5 রকমের ওষুধ ছিল, ফার্মেসি তো ছিল না, তারপর 2-3 রকম ওষুধ ছিল। আর এখন ওষুধ আর ওষুধ, খালি ওষুধ। যদি কেউ একটা ফার্মেসিতে 2 কোটি টাকার ওষুধ উঠায় তাও ওষুধ শেষ করতে পারবে না, তাই না? এটা হলো একটা। সাধারণত ডাক্তার বা ক্লিনিক আলাদা কি চায়, বেশি রোগী হোক, প্রচুর মানুষ রোগে আক্রান্ত হোক, তারা আমার কাছে আসুক, চিকিৎসা নেই, তাই তো? হাসপাতালের ব্যবসা তো রোগী নিয়ে, ডাক্তারদের ব্যবসা তো রোগী নিয়ে। রোগ যদি না থাকে তাহলে তো লাভ হবে না। তাহলে ডাক্তাররা চায় কি, যে রোগী বাড়ুক। আমি উল্টাটা চাই, রোগী যেন কমে, আমার কাছে যেন কাউকে না আসতে হয়। তাহলে আমার কাছে যদি না আসতে হয়, তার প্রক্রিয়া কি? তার প্রক্রিয়া হচ্ছে রোগ যেন না হয়। এবং আপনারা সবাই জানেন যে একটা কথা প্রচলিত আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ রোগ হইলে সারানোর চাইতে রোগ না হওয়াটা ভালো এবং সহজ। রোগ হইলে সারানো যত কঠিন, ব্যয়বহুল এবং তার যে ক্ষতিপূরণ, তার থেকে যদি আমরা রোগকে কোনোভাবে ঠেকাই দিতে পারি তাহলে আমাদের খরচ কমে যাবে এবং আমরা অনেক বেশি সুস্থ থাকবো। কারণ আমরা ওষুধ যখন খাই তখন তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং এটা সম্ভব। তার কারণ প্রায় 70-80% রোগই আসলে আমরা ঠেকাই দিতে পারি। 2 ধরনের রোগ আছে, একটাকে আমরা বলতে পারি যে প্রাকৃতিক রোগ, আর একটা অপ্রাকৃতিক রোগ, যদি আমরা এইভাবে ভাগ করি। আবার অন্যভাবে বলতে পারি ইনফেকশাস, নন ইনফেকশাস। তাহলে এই 70-80% রোগ কিন্তু আমরা অর্জন করি, অর্থাৎ আমাদের লাইফস্টাইলের সাথে যুক্ত, আমাদের খাবার দাবারের সাথে যুক্ত, আমাদের চিন্তার সাথে যুক্ত, আমাদের কাজকর্মের সাথে যুক্ত ইত্যাদি। কিছু রোগ আমরা বংশগতভাবে পাই, খুবই কম, সেগুলো চাইলে আমরা প্রিভেন্ট করতে পারি। আর কিছু রোগ হয় জীবাণু দ্বারা, ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা, সেগুলো আমরা কখনো কখনো প্রোটেক্ট করতে পারি, কোনোগুলো ভ্যাকসিন নিয়ে, কোনোগুলো সতর্ক থেকে। তাহলে রোগ কিন্তু ঠেকানো যায়। আমাদের টার্গেট হচ্ছে রোগটা ঠেকাবো, যাতে আমি অসুস্থ না হই। এরপরও যদি অসুস্থ হয়ে পড়ি আমরা, তাহলে আমরা চেষ্টা করব কতটা প্রাকৃতিকভাবে সুস্থ হওয়া যায়। তার কারণ
সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেছিল তখন উনি কিন্তু ডাক্তারের কথা মাথায় রেখে মানুষ সৃষ্টি করে নাই, বা ওষুধের দোকানের কথা মাথায় রেখে উনি সৃষ্টি করে নাই যে এর অসুখ হলে ও অমুক জায়গায় যে ওষুধ খাবে সেই চিন্তা করে কিন্তু উনি মানুষ বানান নাই। উনি যখন মানুষ বানাইছেন তাহলে এর একটা হিলিং মেকানিজম, মানে আমার শরীরের মধ্যেই কিন্তু একটা সারার প্রক্রিয়া আছে। আমি নিজেই আমার ডাক্তার, আসলে এই একজন ডাক্তারবাবু আছেন, উনি জানেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের শরীরে বিভিন্ন রকম গ্ল্যান্ড থাকে, তার মধ্যে সবচেয়ে কমন আপনারা যেটা নাম পরিচিত থাইরয়েডের কথা আপনারা সবাই শুনেছেন। এখানে থাকে একটা থাইরয়েড গ্ল্যান্ড, এটার অনেক কাজ আছে। এ কিছু রস বের করে যেটা আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, আমাদের চুল ওঠা নিয়ন্ত্রণ করে, আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, অনেক কিছু করে। একইভাবে আমাদের পাকস্থলীতে কিছু জুস নির্গত হয় যেটা আমাদের খাবারকে হজম করে। এখন কখন আমার গ্যাস্ট্রিক হচ্ছে? যখন ওই জুস ঠিকঠাক মতো বেরোচ্ছে না। কখন আমার চুল উঠে যাচ্ছে, কখন আমি মোটা হয়ে যাচ্ছি, কখন আমার অন্যান্য সমস্যা হচ্ছে, যখন আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে ঠিক মতো হরমোন থাইরক্সিন বেরোচ্ছে না। কখন আমার ডায়াবেটিস হচ্ছে? যখন আমার প্যানক্রিয়াস থেকে ঠিকঠাক মতো ইনসুলিন বেরোচ্ছে না, হয় বেশি অথবা কম। তাহলে আমরা আমাদের কিন্তু তাহলে মানে ডায়াবেটিসের ওষুধ কিন্তু ইনসুলিন। ডায়াবেটিস হলে ইনসুলিন নিতে হয় না, হয় মুখে খাওয়ার ওষুধ আমরা খাই অথবা সুই দিয়ে নেই, দুটোই কিন্তু ইনসুলিন। সেই ইনসুলিন তৈরির ফ্যাক্টরি কিন্তু আমার এখানে আছে। প্যানক্রিয়াসের কাজ কিন্তু ইনসুলিন তৈরি করা। এ যখন পারতেছে না তখন আমরা বাইরে থেকে নিচ্ছি। এ পারতেছে না কেন? আমার কারণ, আমি একে নষ্ট করে দিয়েছি, আমার লাইফ স্টাইলের কারণে, আমার ফুড হ্যাবিটস এর কারণে, নানা কারণে আমরা একে নষ্ট। আমরা আমাদের লিভার থেকে অনেক ধরনের জুস নির্গত হয়, অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটা যখন ফেল করে তখনই আমাদের লিভারের সমস্যা দেখা দেয়। তাহলে আমার শরীরের মধ্যেই কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, শুধু আমরা সেইগুলোকে যদি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারবো। আমরা আসলে এখানে যে কাজটা করতে চাই, আমি 2007 সালে প্র্যাকটিস শুরু করি, তখন থেকে আমার চিন্তা ছিল যে আমরা মানুষদেরকে রোগ থেকে মুক্তির পথ বাতলাবো, ওষুধ খাওয়ার পরামর্শ দিব না, ওষুধ না খাওয়ার পরামর্শ দিব। সেজন্য আমরা আমাদের ক্লিনিকে এরকম কিছু সেশন চালু করি যে মানুষকে ডেকে এনে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে সচেতনতা। দেখেন, সবচেয়ে বড় অস্ত্র, আপনার জীবনের সব থেকে বড় অস্ত্র কিন্তু আপনার জ্ঞান। আপনি এ পর্যন্ত যে আসছেন, এখানে কিন্তু আপনার জ্ঞান আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে। যার জ্ঞান যত বেশি সে তত ধনী, সে তত ভালো আছে, সে তত সুস্থ আছে। যার স্বাস্থ্য জ্ঞান ভালো সে সুস্থ আছে, যার টাকার জ্ঞান ভালো সে টাকা ইনকাম করেছে বেশি। তার মানে জ্ঞান হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে দামি সম্পদ। তো আমরা মানুষকে এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করতাম যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। কিন্তু শহরে কাজ করতে গেলে যে সমস্যাটা হয়, শহরে মানুষের অনেক ব্যস্ততা থাকে, তারা ঠিকঠাক মতো আগ্রহী না যে ওই এসে ডাক্তারের লেকচার শুনবে, এত সময় তাদের নাই। তারা অসুখ হবে, যাবে, পরীক্ষা নিরীক্ষা করবে, ডাক্তার ওষুধ লিখে দেবে। তাকে আবার কম ওষুধ লিখলে তারা রাগ হয়, তাকে বেশি ওষুধ লিখতে হয়। আমরা এরম রোগী অনেক পাইছি যে কিরাম ডাক্তার আপনি টেস্ট ফেস্ট করতে দেন না। তার মানে আপনারা তো সবসময় বলেন যে ডাক্তারের কাছে গেলেই খালি টেস্ট দেয়। এরম রোগীও আছে যে টেস্ট না দিলে আবার রাগ হয়। হ্যাঁ, এই আন্দাজে আপনি কি একটা ওষুধ দেবে, তার এক গাদা টেস্ট দিতে হবে, তার অনেক দামি কোম্পানির ওষুধ লিখতে হবে, তাহলেই আমি বড় ডাক্তার। এরকম মানসিকতা শহরের মানুষের মধ্যে আছে। তো তখন থেকে আমরা চিন্তা করলাম যে আমরা যদি এরকম বিচ্ছিন্নভাবে কাজ না করে, কারণ আমাদের ওই যে অ্যাওয়ারনেস সভা আমরা যেগুলো করতাম, সেখানে হয়তো আজকে সালাম আসছে, তারপরের দিন কালাম আসছে, তারপরের দিন জব্বার আসছে, একই লোক সবসময় আসে নাই ঠিকঠাক মতো, ফলে সে পূর্ণ নলেজটা পায় নাই। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি এটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কন্টিনিউয়াস করতে পারি, কারণ এটা একদিনে আলোচনা করার মতো বিষয় না। মানুষের এত স্বাস্থ্য সমস্যা, শিশুদের একরকম স্বাস্থ্য সমস্যা, নারীদের একরকম স্বাস্থ্য সমস্যা, মানে যারা টিনেজার আছে তাদের একরকম স্বাস্থ্য সমস্যা, যারা বয়স্ক মানুষ আছেন তাদের একরকম স্বাস্থ্য সমস্যা, নির্দিষ্ট রোগ ব্যাধি তো আছেই, এমনি জেনারেল যে হেলথ প্রবলেমগুলো আছে কোনো রোগ ছাড়াই, সেগুলোও কিন্তু বয়স ভেদে আলাদা আলাদা। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী আলোচনা। তাহলে আমরা তখন চিন্তা করলাম যে আমরা কোনো একটা গ্রামকে যদি বেছে নিতে পারি, যেখানে আমরা একটা মডেল গ্রাম বানাবো, মানে এই গ্রামের সব মানুষ সুস্থ থাকে, এই গ্রামের সব মানুষ স্বাস্থ্যকর প্র্যাকটিস করে, এই গ্রামের মানুষদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, হ্যাঁ, তারা অর্গানিক ভাবে কৃষি কাজ করে, তারা সুষম খাবার খায়। সুষম খাবার খেতে আপনার জানতে হবে যে আপনার কি খাওয়া উচিত, কারণ আমাদের ম্যাক্সিমাম রোগ ব্যাধির মূলে কিন্তু আমাদের খাবারটা, কারণ আমাদের সব পুষ্টির উৎস কিন্তু খাবার। আবার আমাদের শরীর খারাপও করে দেয় কিন্তু খাবার। এই গাড়িটা চলতেছে কিন্তু পেট্রোল না থাকলে যত দামি গাড়ি হোক না কেন চলবে না। আবার এই পেট্রোলে যদি আপনি ভেজাল দেন তাহলে কিন্তু গাড়িটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুত।
তার মানে আমরা যে খাবারটা খাই এটা আমাদের ফুয়েল। তাহলে এই ফুয়েলটা যত পিওর আমরা পাবো তত আমার এই গাড়িটা ভালো চলবে। কিন্তু আমরা এখন কিন্তু ফুড হ্যাবিট আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন জানি না যে আসলে কোনটা, এখনকার বাচ্চারা তো খাই না বলতে গেলে, আর অনেকেই আমরা আসলে জানি না যে পুষ্টিকর খাবার কোনগুলো। তো আমরা এই কাজের মধ্যে দিয়ে আপনাদের সাথে আজকে কেন আপনাদের সাথে আলোচনা করা, আপনাদের সাথে আলোচনা করা এই জন্য যে এই কাজটা আমি বা উনি এসে করবো না, কিন্তু কাজটা আপনারাই করবেন। এইটা আপনাদের কাজ, আপনারাই করবেন। আমরা শুধুমাত্র ওই যে বললাম যে নলেজের জায়গাটা, জ্ঞানের জায়গাটা শুধু আমরা আপনাদেরকে দিব। আমরা হয়তো এরকম মাঝে মধ্যে আপনাদের কাছে বসবো, আমরা এখান থেকে আপনাদেরকে কি কি ফ্যাসিলিটি দিতে পারি। আমরা আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের টাকা বাঁচাই দিতে পারবো। আপনার যদি অসুখ না হয় তাহলে আপনার ওষুধ কিনতে হবে না, সেই টাকাটা আপনার বেঁচে যাবে। ওনার একটু ঝামেলা হবে কিন্তু বাকিদের কিন্তু উপকার হবে, তাদের কিন্তু টাকা বেঁচে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে, আমরা এখানে আপনাদের সহযোগিতায় চেষ্টা করব একটা ভেষজ বাগান বা হার্বাল গার্ডেন করতে, যেখানে আমরা আপনাদের এই এলাকার যে সমস্ত ভেষজ উদ্ভিদ আছে সেগুলো লাগাবো মডেল আকারে। আপনারা সেগুলো চিনবেন, সেগুলোর ব্যবহার সম্পর্কে জানবেন। অনেকেই জানেন, আমার চাইতে অনেক ভালো জানেন এখানে যারা বয়স্ক আছেন তারা, কোন রোগে কোন গাছ কিভাবে ব্যবহার করতে হয়, কোন উদ্ভিদ কিভাবে ব্যবহার করতে হয়। আমাদের যে কিচেন, আমাদের যে রান্নাঘর, সেই রান্নাঘর কিন্তু একটা ফার্মেসি। আজকে সারা পৃথিবীতে হলুদের জয় জয়কার, হলুদ দিয়ে সারা পৃথিবীতে আজকে ওষুধ তৈরি হয়। আপনারা যারা মোটামুটি স্মার্টফোন টোন চালান তারা ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনেছেন বোধহয় 2-4 জন। উনি একজন এমবিবিএস ডাক্তার, কিন্তু উনি চিকিৎসা করে আমাদের লাইনে, মানে এই ন্যাচারাল ট্রিটমেন্ট করে উনি। তো এই হলুদ পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট অ্যান্টিবায়োটিক বলা হয় হলুদকে, কিন্তু আমাদের রান্নাঘরে কিন্তু আছে। আমরা এর পর্যাপ্ত ব্যবহারটা জানি না, আমরা শুধু রান্নায় ব্যবহার করি। এর বাইরেও যে ওষুধি ব্যবহার আছে, ওষুধ হিসেবে যে হলুদকে ব্যবহার করা যায়, কোন রোগে কতটুকু পরিমাণ হলুদ কিভাবে খেতে হবে, এটাই হচ্ছে আসলে নলেজ। আপনার রসুন আছে আপনার ঘরে, আপনি জানেন রসুনের চাইতে ভালো কোনো হার্টের ওষুধ নাই, হার্টের কোনো ভালো ওষুধ নাই রসুন হচ্ছে। কোলেস্টেরল কমানোর জন্য রসুভা খান, রসুভার চেয়ে 3 গুণ বেশি কাজ করবে রসুন। কিন্তু আমাদেরকে জানতে হবে রসুনটা কখন কিভাবে খেতে হবে। জিরা ওষুধ। তো এইরকম ভাবে আমাদের কিচেনে ফার্মেসি আছে আর আমাদের প্রকৃতিতে ডাক্তার আছে। আমরা চেষ্টা করব এই যে ডাক্তার এবং এই যে ওষুধ আমার ঘরে আমার চারপাশে আছে সেগুলো আপনাদের সাথে পরিচিত করায় দিতে, আপনারা সেটা জানবেন। আমরা এইরকম ভাবে মাঝে মধ্যে কোনো আজকে তো আমরা একটা পরিচিতিমূলক আলোচনা করব, এর পরবর্তীতে আমরা একটা রোগের বিষয়ে আলোচনা করব, একটা নির্দিষ্ট রোগ বিষয়, যে আজকে আমরা হয়তো এই রোগটা নিয়ে আলোচনা করব, যে এই রোগটা কেন হয়, কি করলে হবে না, হলে আমি কি করব, এটা নিয়ে আমরা আলোচনা। আমরা এখানে চেষ্টা করব যদি সুযোগ হয় সেরকম কোন একটা জায়গা যদি আমরা ম্যানেজ করতে পারি, যেখানে আমরা যোগ ব্যায়াম এবং ধ্যান বা মেডিটেশন যেটাকে বলে সেটা প্র্যাকটিস করব। কারণ মানসিক সমস্যার কারণে অধিকাংশ শারীরিক রোগ তৈরি হয়। মূল সমস্যাটা মনে, প্রভাব শরীরে, মাথা ব্যথা করে, কিছু ভাল লাগে না, খেতে ইচ্ছা করে না, হজম হয় না, দুনিয়ার ডাক্তার দেখায় ফেলেছেন, এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সব করে ফেলেছেন, কোনো রোগ পায় নাই ডাক্তাররা। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে তার মনে। আসলে সে হয়তো ডিপ্রেশনে আছে কোনো কারণে, তার মন খারাপ। মন যদি খারাপ থাকে তাহলে আপনার শরীরের কোনো অর্গান ঠিকঠাক কাজ করবে না, কারণ আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেইন, এবং আমাদের ব্রেইন সিগন্যাল পাঠায় ওই সমস্ত অর্গানকে। যখন আমরা ভাত খাচ্ছি তখন প্যানক্রিয়াসকে বলে যে তুমি একটু ইনসুলিন দাও, ইনসুলিন না হলে কার্বোহাইড্রেট হজম হবে না, খানিকটা ইনসুলিন পাঠায় দেয়। এখন ব্রেইন যদি ঠিকঠাক কাজ না করে তাহলে অন্যান্য হেড অফিস, যেরকম হেড অফিস থেকে অর্ডার না আসলে যেরকম নিচের অফিসগুলো কাজ করতে পারে না, ব্রেইন হচ্ছে আমাদের শরীরের হেড অফিস। এই হেড অফিস থেকে অর্ডার না আসলে আপনার শরীরে কোনো অর্গান কাজ করে না। তাহলে এই মানসিক স্বাস্থ্য ভালো রাখাটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন মনের রোগের জন্য নরমালি কিন্তু আমরা জানি না আসলে আমাদের কোনটা, যে ঘুম হয় না ঠিকঠাক মতো, এটা কিন্তু আমাদের মানসিক সমস্যা। আমরা খুব রাগী একজন মানুষ, কথায় কথায় রাগী, ঘরে ভায়োলেন্স তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, বাজারে গেলে গন্ডগোল হচ্ছে, নিজের মেজাজের উপরে কন্ট্রোল নাই, এটা কিন্তু মানসিক সমস্যা। সো এইগুলো নিরসনের জন্য আমরা মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হয় সেটা নিয়ে কথা বলবো। এরকম ভাবে আমরা দীর্ঘ মেয়াদে একটা কাজ করবো, ঠিক আছে, লম্বা সময় ধরে একটা কাজ করবো। এই জন্য আপনাদেরকে কোনো পয়সা ব্যয় করতে হবে না, আবার আমরাও এই জন্য আপনাদেরকে কোনো পয়সা করে দিতে পারবো না। আপনারা স্ব-উদ্যোগে, এই যে আজকে এখানে বসছি, এরকম ভাবে আপনারা যখন যেখানে আমাদেরকে জায়গা দিবেন সেখানে আমরা বসবো, সেখানে আমরা কথা বলবো, আমরা নানা রোগ নিয়ে কথা বলবো, আমরা এই যে বললাম ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলবো। এর বাইরে যেটা হবে যে আপনারা যারা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন চালান তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইনফরমেশনগুলো আপনারা আপডেট প্রতিনিয়ত পেতে থাকবেন। আর যাদের নাই তারা আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনাদের যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ মানে দরকার হয় বা কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে ফোন করলে আপনারা তাৎক্ষণিকভাবে
জেনে যাবেন, যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি সেটা করব। তাহলে এই হচ্ছে আপনাদের মানে সুবিধার জায়গাগুলো, যে এই সুবিধাগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো। আর আপনাদের দিক থেকে যে চাহিদাগুলো তৈরি হবে, যে আমাদের এইটা দরকার, এই রোগের জন্য আলোচনা দরকার, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা পরবর্তী ধাপে ধাপে আপনাদের সাথে কথা বলে সেগুলো সমাধানের চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে, যদি সম্ভব হয়, সামর্থ্য হয়, সুযোগ হয়, তাহলে এই যে হলিস্টিক অ্যাপ্রোচের কথা আমরা বলছি, এরকম একটা হসপিটাল যদি গড়ে তোলা যায়, যেখানে এই রোগগুলোর চিকিৎসা ক্লিনিক্যালি হবে, সেখানে আপনারা যে চিকিৎসাগুলো নিতে পারবেন, সেখানে থাকার মতো ব্যবস্থা থাকবে। এই বয়স্কদের জন্য আলাদা রকম স্বাস্থ্য পরিষেবা দরকার, যেটা আমাদের দেশে কোথাও নাই। শিশুদের জন্য হয়েছে শিশু হাসপাতাল নামের, শিশুদের জন্য হয়েছে, মেয়েদের জন্য গাইনোকোলজিস্ট আছে, কিন্তু বয়স্কদের জন্য আলাদাভাবে এখনো কোনো চিকিৎসা পরিষেবা আমাদের দেশে চালু হয় নাই। আমাদের ইচ্ছা আছে, যদি আমরা ওরকম করতে পারি, তাহলে আমরা বয়স্কদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখবো, যেখানে হয়তো এই যে ট্রিটমেন্টের কথা আমরা বলছি সেটার আওতায় আপনারা আসতে পারবেন। আপনাদের কি আর কিছু জানার আছে? না থাকলে এবার আপনারা বলেন যে আপনারা যদি বুঝে থাকেন যে আমরা কি করতে চাই। দাদা বললেন, আমি বললাম, আপনাদের দিক থেকে এবার আপনারা আমাদেরকে কি কি ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন, বা আপনাদের পক্ষে কি কি ধরনের সহযোগিতা করা সম্ভব। কারণ এই কাজ আমরা করতে পারবো না আপনাদের এখানে, যদি আপনারা সহযোগিতা না করেন, আপনারা অংশগ্রহণ না করেন। আপনাদের দিতে হবে, আপনারাই চেক করবেন। অনেক জায়গা এখানে আছে, বহু পতিত জায়গা আছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, অনেক জায়গা পরিত্যক্ত অবস্থায় খাস জায়গায় পড়ে আছে। সেই সব জায়গায় আমাদেরকে শুধু জানতে হবে যে কোনগুলো ভেষজ উদ্ভিদ, সেগুলো আমরা সেখানে লাগাবো, এবং সেই যে ভেষজ উদ্ভিদ সেগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো। আর এর পরে আমরা ধরেন, এইটা তো একটা অনেক বড় গ্রাম, এইখানে যদি আমরা বসি, আমরা তো সব মানুষকে ছুতে পারবো না। তাহলে আমরা আজকে এখানে বসছি, এরকম ভাবে আর কোন কোন জায়গায় আমরা বসতে পারি, কারণ এরপরে তো আমাদের এই বসাবসিগুলো কন্টিনিউয়াস হবে। সেটা হয়তো মাসে একবার হতে পারে বা 15 দিনে একবার হতে পারে, কিন্তু আমরা সমস্ত গ্রামের যেখানে যেখানে আমাদের এরকম সুযোগ আছে, সেই জায়গাগুলোতেই আমরা এরকম ভাবে আলোচনা করতে চাই। একদিন হয়তো শুধু মেয়েদের রোগ নিয়ে আলোচনা হতে পারে, একদিন বয়স্কদের রোগ নিয়ে আলোচনা হতে পারে, একদিন বাচ্চাদের রোগ নিয়ে আলোচনা হতে পারে, একদিন সাধারণ রোগ ব্যাধি নিয়ে আলোচনা হতে পারে, অথবা কোনো নির্দিষ্ট একটা রোগ নিয়ে আলোচনা। কারণ আমি আগেই বলেছি যে আমরা যদি নিরোগ থাকতে চাই বা রোগ মুক্ত থাকতে চাই, তাহলে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে জ্ঞান। অর্থাৎ কিভাবে রোগ মুক্ত থাকা যায় সেই জ্ঞানটা থাকতে হবে। তাহলে সেই জ্ঞানটা আমরা কিভাবে অর্জন করতে পারি? একটা অর্জন করতে পারেন আপনি, কারণ আমি কিভাবে জ্ঞান অর্জন করছি, প্রচুর পড়াশোনা করে। আমি 10 বছর একাডেমিক্যালি পড়াশোনা করেছি এটা নিয়ে, আর এর বাইরে তো এখনো পড়ছি। তাহলে আমি পড়ে জ্ঞান অর্জন করছি। তাহলে হতে পারে যে আপনারা পড়ে এই জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু সেই জন্য প্রচুর বইপত্র দরকার। আমার ঘরে কয়েক লক্ষ টাকার বই আছে, তাহলে আপনাদের সবার সেই বই পড়তে হবে। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে যে আমি পড়ে যে জ্ঞানটুকু অর্জন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা অনেক ইজি, এটার জন্য আপনাদের কোনো পয়সা খরচ হচ্ছে না। তাহলে সেই জ্ঞান আপনাদেরকে নেয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে। এই যে স্কুল আছে না, এখানে যদি স্কুলটা না থাকতো, তাহলে বাচ্চারা কি পড়তে পারতো এখানে? তাহলে আমাদের ওইরকম ছোট ছোট অনেক স্কুল বানাইতে হবে, পার্মানেন্ট না, কারো উঠোনে হতে পারে, কারো ঘরে হইতে পারে, কোনো একটা ফাঁকা জায়গায় হতে পারে। এরকম একটা ফাঁকা জায়গা যদি কোথাও বসে থাকে, আমরা একদিন বিকেলবেলা 1 ঘন্টার জন্য বসতে পারি, যা সেই এলাকার মানুষরা সেখানে আসতো। সবার আসতে হবে নট নেসেসারি, যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী। আপনি যদি পৃথিবীর সবচাইতে ভালো খাবারও নিয়ে আসেন, সেটাও দেখবেন যে 2-1 জন বলবে যে এই খাবার আমার পছন্দ না। সুতরাং সবাইকে খুশি করে কোনো কাজ করা যায় না পৃথিবীতে, বা সবাইকে একসাথে আপনি পাবেন এরকম কোনো কাজ পৃথিবীতে নাই। সুতরাং সব মানুষই যে আমাদেরকে সহযোগিতা করবে এটা আমরা এক্সপেক্ট করি না। অ্যাটলিস্ট যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী এবং যারা এখান থেকে বেনিফিট নিতে চান এবং বেনিফিটেড হতে চান, তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি বসি না। আজকেই আমরা এই রকম স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা একটা পরিচিতিমূলক সভা। আজকে আমরা প্রথম আসলাম আপনাদের কাছে। আমি যদি এই বৌদির কথার প্রতি সম্মান রেখে একটা উদাহরণ দিতে চাই, যে সিম্পল একটা আকন্দ গাছ আপনারা চিনেন না, এরকম কেউ আছেন? চেনেন? এখানে আকন্দ গাছ চেনেন এরকম কোনো লোক আছে? সারা জায়গায় আকন্দ গাছ, তাই না? অথচ এই আকন্দ গাছ কিন্তু একটা মহা মূল্যবান ওষুধি গাছ, এবং এটা দিয়ে ওষুধও তৈরি হয়, কিন্তু এখন সেই ওষুধ তো আছেই, থাকলো, কিন্তু আকন্দকে সরাসরি আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেইটা আমরা ওই সমস্ত পরবর্তী আলোচনাগুলায় শিখাবো। যে আপনি ব্যথা পেলে কিভাবে আকন্দ পাতা দিয়ে সেক দিবেন, আপনি কাশি হলে কিভাবে আকন্দর কষকে ব্যবহার করবেন, অথবা ইত্যাদি ইত্যাদি, বা আকন্দর আরো যে ব্যবহারগুলো আছে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম মাত্র। আপনার চারিপাশে আপনি যত উদ্ভিদ দেখেন, এর 99.99 ভাগই হচ্ছে ওষুধি উদ্ভিদ। কম বেশি ওষুধি গুণ সবার আছে। আচ্ছা, আর
একটা কথা বলি, আজকে আমরা কোনো স্পেসিফিক আলোচনায় যেতে যাচ্ছি না, তারপরে আপনি যে কোনো ভাবে খেতে পারেন। তবে মনে রাখতে হবে যে আমরা অনেকেই কিন্তু রান্নায় রসুন ব্যবহার করি, বা মাংস টাংস রান্না করলে আজকাল আস্ত রসুন দেওয়ার একটা ট্রেডিশন চালু হয়েছে। আমরা সবাই মনে করি যে খুব স্বাস্থ্যকর জিনিস খাবার খাচ্ছি আমরা। রসুন রান্না করলে তার আর কোনো ভেষজ গুণ থাকে না, এটা মাথায় রাখতে হবে। যদি কেউ টেস্টের জন্য খান কোনো অসুবিধা নাই, যত রান্নায় দেবেন। কিন্তু যদি কেউ ওষুধের জন্য রসুন খেতে চান তাহলে সেটি খেতে হবে কাঁচা অবস্থায়, কমপ্লিটলি কাঁচা অবস্থায়। রসুন দিয়ে ওষুধ তৈরি হয়, গার্লিক, রসুনের ইংরেজি নাম হচ্ছে গার্লিক। এর এক্সট্রাক্ট দিয়ে ক্যাপসুল তৈরি হয়। একটা ক্যাপসুলের দাম 8 টাকা, একটা ছোট্ট ক্যাপসুলের দাম 8 টাকা। এবার আপনি হিসাব করেন 8 টাকায় আপনি কতগুলো রসুন পাবেন। এবং ওই ওষুধ আপনারা লিখে দেবে, অ্যালোপ্যাথি ডাক্তারে লিখে দেবে, আপনি টেরও পাবেন না, কারণ এগুলো সব অ্যালোপ্যাথি কোম্পানিরা বানায়। আপনারা লিখে দেবে প্রতিদিন 3টা করে খাবেন, 3 24 টাকার রসুন খাচ্ছেন আপনি। হয় আপনি যদি বাসায় ওই রসুন খান, 2 টাকা রসুন খাইলে আপনার কাজ হয়ে যাচ্ছে, কারণ ও তো এক্সট্রাক্ট বের করছে অনেকগুলো রসুন থেকে নিয়ে। তবে শুধু মনে রাখতে হবে ওষুধ হিসেবে খেতে চাইলে কিন্তু কাঁচা রসুন খেতে হবে। আর একটা কনসেপ্ট আমাদের মধ্যে ভুল আছে, যেমন আমরা যখন কারো প্রেশার বেশি হয়, আমরা রিসেন্টলি প্রেশার নিয়ে একটা স্টাডি করব, সেটা পরে আলোচনা করছি। অনেকে একটা ভুল ধারণা আছে কি, প্রেশার হলে ডাক্তার বলেছে লবণ খাওয়া যাবে না, কাঁচা লবণ খাওয়া যাবে না, ডাক্তার বলে দেবে। তারপরে ডাক্তার সাহেব আমি না লবণ ভাইজে খাই। এটা একটা ভুল ধারণা। কিন্তু লবণ ভাইজে খান আর কাঁচা খান আর রান্নায় খান, অনেকে আবার রান্নায় একটু বাড়ায় দেয়। ডাক্তার কাঁচা খেতে নিষেধ করেছে বলে তরকারিতে একটু বাড়ায় দেয়, ক্ষতি কিন্তু একই। ঠিক আছে, লবণ কম খেতে হবে। যাদের সমস্যা হয়েছে প্রেশারে তারা তো পারলে লবণ খাবে না, আর যাদের সমস্যা নাই তারাও পরিমিত পরিমাণ, অর্থাৎ আমাদের তরকারিতে যে লবণ হয় এটা এনাফ। এর বাইরে আর একটা মানুষের, সুস্থ মানুষের, পূর্ণবয়স্ক একটা সুস্থ মানুষের সারা দিনে 1 টেবিল চামচ মানে 1 চা চামচ লবণের চাহিদা থাকে সারা শরীরে। তাহলে আমরা 3 বেলায় যে খাবার খাই এবং অন্যান্য যে সমস্ত খাবার খাইয়ের মধ্যে কিন্তু লবণ আছে, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম কিছু ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা এই আলোচনাগুলোই কিন্তু সারা বছর ধরে করে যাব, একদিনে আলোচনা এটা শেষ হওয়ার বিষয় না। আচ্ছা, ওই সবাই যখন খাওয়া শুরু করবেন তখন দেখেন ভাল লাগতেছে, আবার সবার মুখে গন্ধ। এই গ্রামের সবাই যখন কাঁচা রসুন খাবে সবার মুখের থেকে কাঁচা রসুনের গন্ধ বেরোবে। আচ্ছা, আমাদের ড্রিমের জায়গাটা আমরা বলি, আমাদের স্বপ্নের জায়গাটা আমরা বলি। আমি ব্যক্তিগতভাবে দাদাকে এই স্বপ্নে আমি যুক্ত করছি, কারণ দাদাকে আমি খুঁজে বের করছি যে বটিয়াঘাটায় যদি আমরা কাজ করতে চাই তাহলে আমার একজন নিবেদিত প্রাণ মানুষ দরকার। ওনার সাথে আমার অন্য একটা ফোরামে পরিচয়, সেখান থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই মানুষটা আসলে আমার মতো কিছুটা পাগলাটে কাজের লোক। তখন আমি ওনার শরণাপন্ন হই এবং উনি এক বাক্যে আমার এই প্রস্তাবনাকে রাজি করে নিয়ে আজকে এই পর্যন্ত আসছেন। এই জন্য ওনার প্রতি আমার কৃতজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে, এবং সেইটার সাথে দাদা যুক্ত হয়ে যাবে নিশ্চয়ই। 2টা ড্রিম। একটা ড্রিম হচ্ছে, ড্রিম মানে বুঝেন তো স্বপ্ন। স্বপ্ন কিন্তু রাত্রে ঘুমায় আমরা যেটা দেখি সেটা কিন্তু না, রাত্রে ঘুমায় আমরা যেটা দেখি সেটা কিন্তু স্বপ্ন না, সেটা হচ্ছে ঘুম না হওয়ার ফলে হয়। ঠিক আছে, ঠিকঠাক ঘুম না হলে মানুষ ভুলভাল স্বপ্ন দেখে। স্বপ্ন হচ্ছে সেটা যেটা আমরা জেগে জেগে দেখি। তো আমার স্বপ্ন হচ্ছে, আমাদের স্বপ্ন হচ্ছে, ওই যে বললাম একটা হসপিটাল তৈরি করা। এখানে যে ধরনের হসপিটাল কেরালাতে আছে, ইন্ডিয়ার কেরালাতে আছে, আর ইউরোপে কিছু হচ্ছে, এখন নতুন করে ইউরোপ আমেরিকাতে এই ধরনের হসপিটাল চালু হচ্ছে। ব্যাংককে আছে, ইন্ডিয়াতেও কিছু আছে, কলকাতায়ও কিছু আছে, দিল্লিতে আছে, হায়দ্রাবাদে আছে এই ধরনের হাসপাতাল, যেখানে কমপ্লিটলি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা হয়। এটা একটা স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, 6ঘরিয়া গ্রামের মানুষের কোনো রোগ ব্যাধি নাই, তারা ডাক্তারের কাছে যায় না, তাদের সিনথেটিক মেডিসিন খাওয়া লাগে না, এবং সবাই 100 বছরের বেশি বাঁচে। আমাদের স্বপ্নটা বুঝতে পারছেন? আমরা চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ যেন অন্তত 100 বছর পূরণ করে মারা যায়, 100 বছরের আগে যেন কেউ না মারা যায়। আমরা যেন বলতে পারি যে আমরা এমন একটা গ্রাম বানাইছি যে গ্রামে ওনার মতো 80 বছরের মানুষ দেখতে 60 বছর লাগবে। কথা তো অনেক, আমি সারাদিন বকতে পারি, আপনারা বিরক্ত হয়ে যাবেন। মানুষের 2 রকম বয়স আছে, একটাকে বলে মৃত্যু সার্টিফিকেটে থাকে একরকম, সেটা না, কিন্তু অরিজিনালি মানুষের 2 রকম বয়স। একটাকে বলে ক্রোনোলজিক্যাল এজ, আর একটা হচ্ছে ফিজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল এজ কোনটা? যেটা ক্যালেন্ডারের সাথে সাথে পাল্টায়। তার মানে আমার জন্ম হয়েছে 1963 সাল, তাহলে 64 সাল হয়ে গেলে আমার বয়স 1 বছর হয়ে গেছে। এই ডিসেম্বর চলে গেলে আর 1 বছর হবে, আমি ঠেকাতে পারবো না। ক্যালেন্ডারের পাতা উল্টাবে আর 1 বছর করে বাড়তি থাকবে, এটা ঠেকানোর শক্তি আমার হাতে নাই। এইটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল এজ। আর একটা হচ্ছে ফিজিক্যাল এজ। ফিজিক্যাল এজ মানে কি? ফিজিক্যাল এজ মানে হচ্ছে ওই যে ওনার বয়স হচ্ছে 80, ওনার বক্তব্য অনুযায়ী আমরা ধরে নিচ্ছি সঠিক বলেছেন উনি, কিন্তু ওনাকে দেখলে বা ওনার কাজ কাম যদি আপনি কম্পেয়ার করেন তাহলে হয়তো দেখা যাবে যে উনি 60 বছরের একটা মানুষের সমান কাজ করছেন, তাহলে ওনার ফিজিক্যাল এজ হচ্ছে 60। আমার বয়স এখন বর্তমানে 61 রানিং। আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের লাঠি নিয়ে হাঁটতে হয়, একই সাথে পড়াশোনা করছি আমরা, তারা কিন্তু লাঠি নিয়ে হাঁটে, আর আমি কিন্তু এখনো 10 মাইল দৌড়াই। তাইলে এই যে ওর বয়স কিন্তু 90, আমার ওই যে বন্ধু
60 বছর তার ক্রোনোলজিক্যাল এজ, তার অ্যাকচুয়াল এজ হচ্ছে 90, কারণ 90-তে যে লাঠি নেওয়ার কথা। আর আমার ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 61, বাট আমার ফিজিক্যাল এজ হচ্ছে 40, কারণ আমার ছোট ভাইয়ের বয়স 40, সে হাঁটতে পারে না 2 পা, হাঁটু ব্যথা করে। বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা চাই যে আপনাদের এই ফিজিক্যাল এজটা কমাই দিতে, ক্রোনোলজিক্যাল এজটা আমরা কমাইতে পারবো না, এটা বাড়তে থাকবে, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে, এটা আমরা কমাইতে পারবো না। আমরা চাই আপনাদের ফিজিক্যাল এজটা কমাই দিব, যাতে এই গ্রামের কোনো মানুষ 100 বছর পূর্ণ না করে যেন মারা যায়। এইটা আমাদের স্বপ্ন, এবং আপনাদের সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবায়ন খুব একটা অসম্ভব কিছু না। এটা খালি বুঝনের ব্যাপার না। আমাকে যদি ভালোবাসি, তাই আমাকে বাঁচা রাখার জন্য আমার চেষ্টা করতে হবে না? তা আমি চেষ্টা করব আমার জন্যই আগে, তারপরে আমার সংসারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, তারপরে আমি সমাজের জন্য, এলাকার জন্য। তাহলে আমি কিন্তু আগে আমার জন্যই কিন্তু চেষ্টা করতেছি। আজকে কি এই জিনিসটা দীর্ঘ সময়ের আলোচনায় তো আপনারা একটা জিনিস অন্তত যারা বোঝার মতো বুঝেছেন, যে আমরা প্রত্যেকেই কিন্তু রোগ আক্রান্ত। উনি বারবার বলেছেন ওনার কথাটা, এইখানে বোধহয় অধিকাংশই আমরা যদি 30 জন হাজির হই, তা বোধহয় 28 জন হচ্ছে রোগী। যদি কেউ থেকে থাকে, আছে কি না সন্দেহ, কম বেশি এটা সেটা এইভাবে ওভাবে দিয়ে আমরা কিন্তু সবাই রোগী, আমরা ওষুধ খাই। আর আজকাল উনি যে কথাটা বলেছেন, ওনার কথাটা অতি সত্যি কথা। ডাক্তাররা হা করে বসে রয়েছে, বিভিন্ন রকমের টেস্টের জন্য মেশিন নিয়ে বসে রয়েছে। ডাক্তারের কাছে গেলেই টেস্ট করে একটা রোগী গেলে দেখা গেল 5-10 হাজার টাকা নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। এর ভিতর ব্যবসায়ী দৃষ্টিতেই আছে অধিকাংশই, সেবাতে কিন্তু নাই। আমরা কিন্তু ডাক্তাররা যখন ডাক্তারি পড়তে যায়, তখন ওদের কিন্তু মানে প্রতিশ্রুতি দেওয়ার মতোই দিতে হয় যে আমি মানুষের সেবা করব, আমি মানুষের কল্যাণে কাজ করব। পরবর্তীতে কিন্তু আজকে ব্যবসায়ী দৃষ্টিতে সেইটা নাই। যাই হোক, এইটা গেল মেডিসিন লাইনে, ঔষধ লাইনে। আমরা যদি যাদের একটু বাড়ি আছে, বিটা আছে, যাদের একটু বেশি আছে, সেই বিটে খুঁজলে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধি গাছ রয়েছে, আমরা জানি না, চিনি না, সেই জন্য তার কোনো মূল্য নাই। কিন্তু আমরা যদি সবাই একটা ধারণা নিই যে এই গাছে এই রোগের নিষ্পত্তি আছে বা তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিটেতেই যা আছে তা দিয়ে আমি বাচ্চাদের পেটে ব্যথা, তারপর ডায়রিয়া, আমাশা, এই জাতীয় যে সমস্ত রোগ ব্যাধি আছে, এর নিরাময়ের ব্যবস্থাও কিন্তু আমার বাড়িতেই আছে। আমরা জানি না বিধায় সেটা আমরা ব্যবহার করতে পারি না।